হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নদীর কাজ। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই জেনেছো নদী কাকে বলে। তবুও আমি একবার বলে দিই, কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে বা উচ্চভূমি অঞ্চল থেকে হিমবাহগঠিত জল বা বৃষ্টির জল বা তুষারগঠিত জল যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে অর্থাৎ অনুসারে নিচের দিকে প্রবাহিত হয়ে কোনো সাগর বা মহাসাগর বা জলাশয়ে গিয়ে যখন মিলিত হয় তখন তাকে বলা হয় নদী। কোনো উচ্চ পার্বত্য অঞ্চল থেকে জলরাশিগুলো যখন ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসে তখন দেখা যায় তিনটি গতি। এই উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন নদী প্রবাহিত হয়ে আসে তখন দেখা যাচ্ছে এখানে একটা গতি দেখা যায়, এখানে আরেকটা গতি দেখা যায়, এখানে আরেকটা। তাহলে তিনটি গতি আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে উচ্চ গতি, আরেকটা হচ্ছে মধ্যগতি, আরেকটা হচ্ছে নিম্নগতি। আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো উচ্চ গতিতে নদী যে ক্ষয় করতে করতে নিচের দিকে নেমে আসে তার ফলে কি কি ভূমিরূপ তৈরি হয় সেগুলো আমরা জেনে নেব। এবার দেখে নাও ভি আকৃতির উপত্যকা। পার্বত্য অঞ্চলে নদীর গতিবেগ অধিক হওয়ায় ভূমির ঢাল যেহেতু বেশি হয় তার ফলে জলের গতিবেগটাও অধিক হয়। এই জলের গতিবেগ যখন অধিক হয় তখন তার ক্ষয়কার্যের পরিমাণটাও বেশি হয়। এর ফলে কি হয়, এই নদী খাতের নিচের দিকটা এই অবঘর্ষণ ঘর্ষণজনিত কারণে ক্ষয় হয়। এই ক্ষয় হতে হতে একটা সময় দেখা যায় ইংরেজি ভি আকৃতির ন্যায় রূপ ধারণ করে। তখন এই ধরনের ভূমিরূপকে বলা হয় ভি আকৃতির উপত্যকা। এরপরে নেক্সট আমরা জেনে নেব আই আকৃতির উপত্যকা। আই আকৃতির উপত্যকাটাকে দেখে নাও। এটাও যখন উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর জল যখন ভূমির ঢাল অনুসারে নিচের দিকে প্রবাহিত হয় তখন জলের গতিবেগটা বেশি হয়। তখন পার্শ্বক্ষয়ের তুলনায় এর পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয়ের পরিমাণটা অধিক হয়। তখন দেখতে মনে হয় ইংরেজি আই অক্ষরের মতো। তার জন্য এই ধরনের ভূমিরূপকে বলা হয় আই আকৃতির উপত্যকা। এরপর আমরা জেনে নেব জলপ্রপাতটা কি। খুব সহজ। এবার দেখো, নদী এখান থেকে প্রবাহিত হয়ে যাচ্ছিল, যেতে যেতে যখন নদীর গতিপথ বা ঢাল হঠাৎ যখন পরিবর্তন হয়ে যায় তখন কি হয়, এই জলরাশিগুলো তখন ওপর থেকে নিচের দিকে পড়ে। এই জলরাশিগুলো ওপর থেকে নিচের দিকে পড়ে, তখন তাকে বলা হয় জলপ্রপাত। নেক্সট আমরা জেনে নেব আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা। দেখো কত সহজে তোমরা মনে রাখবে। এই যে একটা প্রধান নদী রয়েছে, এই যে প্রধান নদী কিংবা তার উপনদীগুলি মধ্যবর্তী অংশে যখন শৈলশিরা অবস্থান করে তখন এই নদীটা আর সামনের দিকে প্রবাহিত হতে পারে না। তখন কি হয়, এই নদীগুলো তখন সেই শৈলশিরার পাশ কাটিয়ে তখন একে বেঁকে প্রবাহিত হয়। যখন একে বেঁকে প্রবাহিত হয় তখন আমরা যদি দূর থেকে দেখি তখন মনে হবে এই যে শৈলশিরাগুলো পরস্পরের সঙ্গে আবদ্ধভাবে যুক্ত রয়েছে। তখন এই ধরনের ভূমিরূপকে বলা হবে আবদ্ধ শৈলশিরা। এবার তোমরা দেখে নাও মন্থকূপটা কি। দেখো, উচ্চ পার্বত্য অঞ্চল থেকে জলরাশিগুলো যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে, এই উপর থেকে যখন নিচের দিকে নেমে আসে তখন নদীর জলের সঙ্গে বাহিত হওয়া অর্থাৎ বয়ে নিয়ে আসা নুড়ি, কাকড়, কাদা, পলি, পাথর এই সমস্ত পদার্থগুলো উপর থেকে নিচের দিকে বয়ে নিয়ে আসে। এবার উপর থেকে যখন নিচের দিকে নিয়ে আসে তখন নদীর তলদেশে কি হয়, ঘর্ষণ জনিত কারণে এই ঘর্ষণ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। তখন কি হয়, এই নদীর তলদেশে অনেকগুলো গর্তের সৃষ্টি হয় অর্থাৎ কূপের সৃষ্টি হয়। তখন এই ধরনের কূপগুলোকে বলা হয় মন্থকূপ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম উচ্চ গতিতে নদীর ক্ষয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে
তোমাদের সকল ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দাও। একে জিও চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থাকো।